সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে 5:2 সমানুপাত 15:x। তো এক্সটা হচ্ছে চতুর্থ পদ। তো চতুর্থ পদ বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয় ভাজিতক প্রথম পদ। তাই 2 গুণ 15 ভাজিতক 5, 15কে 5 দিয়ে কাটলে হয় 3, 3 দুগুণে 6। তাই বিয়ের দাগের উত্তরটা হবে। দুইতে আছে প্রদত্ত কোণটি রৈখিক প্রতিসম নয় 8। তিনেতে আছে 9/64 বর্গমূল করতে হবে। 9 হচ্ছে 3 স্কোয়ার, 64 হচ্ছে 8 স্কোয়ার, তাই 3-এর 8 হবে। এটা ভুল হয়েছে দাগ দেওয়াটা, এটা হবে 3-এর 8। একের দাগের উত্তরটা হবে। 4-এ দিয়েছে x⁻0 × y²। তো x⁻0 মানে হচ্ছে 1, তাই শুধু y² হবে। 5-এ বলেছে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে তার ক্ষেত্রফল কত হবে? বাহু গুণ বাহু মানে 6 × 6 36 বর্গ সেন্টিমিটার। 6 দিয়েছে একটি বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা হবে। তো বহুভুজের কর্ণের সংখ্যা বের করার সূত্র হচ্ছে বাহুর সংখ্যা গুণ বাহুর সংখ্যা বিয়োগ 3 ভাজিতক 2। তো এখানে যেহেতু বাহুর সংখ্যা 5, তাই জন্য 5 গুণিতক 5 বিয়োগ 3/2। তাহলে 5 থেকে 3 বিয়োগ হলে 2, 2 কেটে গেলে হয় 5, তাই 5টি। 2-এর আয়তে আছে মান নির্ণয় করো। এটা একটা সূচকের অঙ্ক। তো এখানে তোমার যেহেতু 2 মানে মূল সংখ্যাটা 2, তাই সূচকগুলো গুণে মানে আর এটা যেহেতু গুণে আছে তাই সূচকগুলো যোগ হয়ে যাবে। তাই 2⁹ হলো, আর এখানে 3 আর 2 গুণ করে 2⁶। এখানে আবার মূল সংখ্যা হচ্ছে 2 আর এটা ভাগে আছে, তাই জন্য সূচকটা বিয়োগ হবে। 9 থেকে 6 বিয়োগ হলে হয় 3, 2³ সমান হবে 8। 2-এতে আছে c−3² সমান c² + kc + 9 হলে k এর মান কত? এই c−3² এই মানে সংক্ষিপ্ত অংশটাকে এইভাবে বিস্তৃত আকারে লিখবে। তাহলে পাচ্ছি c² - 6c + 9 সমান c² + kc + 9। এবার এখানে প্লাস আছে, এখানে মাইনাস, তাই -6টাকে ভেতরে নিয়ে বাইরে প্লাস করে দেবে। তাহলে c² + -6 × c + 9। আর এখানেও দেখো মিলিয়ে দেখো c² + kc + 9। তাহলে এখানে কে জায়গায় আসছে -6, অতএব কে সমান হচ্ছে -6। 3-এতে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। 18xy + 21xz। তো এখান থেকে 3x কমন নিলে 3x × 6y + 7z। 4-এতে দিয়েছে পূর্ণ বর্গাকারে 4-এতে দিয়েছে 64 - 16/p + 1/p² পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। 64 মানে হচ্ছে 8² - 2 × 8 × 1/p + 1/p², তার মানে 8 - 1/p²। 5-এ দিয়েছে 17 14 সমান কত? 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লেখো। তো 17কে 14 দিয়ে ভাগ করবে, যেহেতু 3 দশমিক বলেছে তাই 4 ঘর অবধি যাবে। তো 4 ঘর গেলে আমার হচ্ছে 1.2142। তো যেহেতু চতুর্থ স্থানে 2 আছে 5-এর ছোট, তাই 4টা 4ই থাকবে। তাই 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 1.214। 6-এতে দিয়েছে একটা আধুলি। আধুলি মানে হলো 50 পয়সা, একটা 1 টাকা মানে 100 পয়সা, আর একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? 2 টাকা মানে 200 পয়সা, তাহলে অনুপাত হচ্ছে 50:100:200, কাটাকুটি করলে 1:2:4। 7-এ দিয়েছে সমাধান করতে হবে। তো এইটা গুণ করে বার করবে। তাহলে 12, 6 আর 2 গুণ করে 12 -4x + 10x = 10। তো এদের মধ্যে কাজ করলে হবে +6x। যেহেতু 10 বড় তার আগে প্লাস আছে, তাহলে 10x থেকে 4x মাইনাস করবে, কারণ একটা মাইনাস একটা প্লাস। তাহলে 6x সমান হবে -12, আর এখানে 10টা ছিল +10, তাহলে হবে 6x সমান -2। তাহলে x সমান -2/6 সমান -1/3। 8-এ দিয়েছে 625/144 বর্গমূলকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? তাহলে 625/144 বর্গমূল, তাহলে বর্গমূল মানে √ 625/144। তো 25 25 গুণ করলে 625 হয়, আর 12 12 গুণ করলে 144, তাই লিখলাম এইভাবে। তাহলে সেখান থেকে বেরোবে 25-এর 12। এবার বলেছে এই 25-এর 12কে কত দিয়ে গুণ করলে, কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? তাহলে নির্ণয় সংখ্যা 1 ভাজিতক 25-এর 12 মানে 1 গুণ 12-র 25। তাহলে 25-এর 12কে 12-র 25 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, তাই নির্ণয় সংখ্যা হবে 12-র 25। 9-তে দিয়েছে 3x এবং 12, 3x আর 12 ক্রমিক সমানুপাতে আছে, x এর মান নির্ণয় করো। ক্রমিক সমানুপাতে আছে মানে
হচ্ছে এইভাবে লিখবে 3:x সমানুপাত x:12, তাহলে x স্কোয়ার সমান 3 গুণ 12 মানে 36, অতএব x সমান হচ্ছে √36 মানে 6 গুণ 6, তাহলে x সমান হবে শুধু 6। 3-এর দাগে আসি। 3-এর আয়তে দিয়েছে একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঘিরতে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে তাহলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত? এটা তোমাদের 17 অধ্যায়ে রয়েছে। 17 অধ্যায়ে 9-এর দাগের অঙ্ক, এটা বইয়ের 17 অধ্যায়ের 9-এর দাগের অঙ্কটা দিয়েছে। তো এখানে আমি প্রস্থ ধরেছি x, দৈর্ঘ্য হচ্ছে তার দ্বিগুণ, তাই হলো দৈর্ঘ্য হলো 2x। এবার 21 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, তাহলে 1 টাকা খরচ হবে 1-21 বর্গ মিটারে, আর 6048 টাকা খরচ হবে 6048/21 মানে 288 বর্গ মিটারে। তাহলে যেহেতু প্রস্থ x আর দৈর্ঘ্য 2x, তাহলে ক্ষেত্রফল হবে 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার সমান হচ্ছে 288, তাহলে x স্কোয়ার সমান 288/2 সমান 144, অতএব x সমান √144 মানে 12 গুণ 12 সমান 12। তাহলে মঞ্চের দৈর্ঘ্য হচ্ছে, আমার এটা লেখা ভুল হয়েছে, প্রস্থ হচ্ছে 12 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 2x মানে 2 গুণ 12 24 মিটার। 3-এ 2 নম্বর বলেছে একটা ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটো সেতু যথাক্রমে 25 সেকেন্ডে আর 17 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয় করো। তো লিখবে 25 সেকেন্ডে যায় 210 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, মানে যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যায়। আর 17 সেকেন্ডে যাচ্ছে 122 মিটার সেতু আর নিজের দৈর্ঘ্য, এবার বিয়োগ করে পাই 25 থেকে 17 বিয়োগ হলে 8 সেকেন্ডে যাচ্ছে 210 থেকে 122 বিয়োগ করলে হবে 88 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 88/8 সমান 11 মিটার, অতএব ট্রেনের গতিবেগ হচ্ছে 11 মিটার পার সেকেন্ড। এবার 1 সেকেন্ডে যাচ্ছে 11 মিটার, তাহলে 25 সেকেন্ডে 275, তাহলে যেহেতু আমি 25 সেকেন্ড নিয়েছি তাহলে 25 সেকেন্ডে যে সেতুটা অতিক্রম করছে এই যে 275 মানে এই 210 প্লাস নিজের দৈর্ঘ্য এইটা, তাহলে ট্রেনের দৈর্ঘ্য সমান 275 মাইনাস 210 করবে 65। আর যদি এখানে 17 সেকেন্ড নাও তাহলে 17 সেকেন্ডে যে মানে সেতুটা অতিক্রম করছে 122 সেইটা বিয়োগ করবে, কিন্তু এটা একটু খেয়াল রাখবে। এবার ট্রেনের গতিবেগ এটা আমি 11 মিটার পার সেকেন্ডে রেখেছি, এবার এটা যদি আমার তোমাকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে বলে তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 11 মিটার, তাহলে 3600 সেকেন্ডে যাবে 11 গুণ 3600/1000, যেহেতু এটা মিটার তাহলে মিটার থেকে কিলোমিটারে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা ভাগ, তাহলে 11 আর 36 গুণ করলে হয় 6, হাতে রইলে 6 আর 3 11 33 আর 6 হচ্ছে 9 মানে 39.6 কিলোমিটার পার ঘন্টা। এটা যদি কিলোমিটার পার ঘন্টায় গতিবেগটাকে বলে, আর নইলে এমনি 11 মিটার পার সেকেন্ডও গতিবেগ রেখে দিলে হবে। 3-তে দিয়েছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় 1,96,150 টাকা পেলেন, তার মধ্যে 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন আর বাকি টাকা তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4 অনুপাতে ভাগ করে দিলেন, তিনি কাকে কত টাকা দিলেন? তাহলে লিখবে রমেনবাবু মোট পেলেন 1,96,150 টাকা, বিদ্যালয়ের গ্রন্থাগারে দিলেন 20,000 টাকা, তাহলে অবশিষ্ট টাকা হচ্ছে 1,76,150, যেটা ওই স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4 অনুপাতে ভাগ করে দিলেন। তাহলে স্ত্রী পেলেন, তাহলে স্ত্রীর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার হবে 5/13, তার মানে স্ত্রী পেলেন 1,76,150 গুণ 5/13, কাটাকুটি করে হচ্ছে 67,750 টাকা। আর পুত্র পেল 1,76,150 টাকা, 4/13 কাটাকুটি করে 54,200 টাকা। এবার যেহেতু পুত্র এবং কন্যার মানে অনুপাতটা সমান তাই জন্য কন্যা পেলেন 54,200 টাকা, তাহলে স্ত্রী পেলেন 67,750 টাকা এবং পুত্র এবং কন্যা প্রত্যেকে পেলেন 54,200 টাকা করে। 4-এর দাগে অঙ্কটা দেখো, 200 মিটার এবং 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিলোমিটার আর 36.7 কিলোমিটার গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে? এটা তোমাদের বইয়ের 185 পাতায় উদাহরণের একটা অঙ্ক দিয়েছে, তাই এটা আর আমি করিনি, এটা তোমরা বই থেকে দেখে নেবে।
একদম পুরো অঙ্কটা তোমাদেরকে এই উদাহরণের এই অঙ্কটা তুলে দিয়েছে, তাই এটাকে আমি ইম্পর্টেন্ট বলে দিলাম। সাজেশান আর চাইবে না, এইগুলো ভালো করে দেখে নেবে, এখান থেকে এগুলো করে নেবে। কারণ মাধ্যমিক অবধি সাজেশান সেইভাবে কিছু দেওয়া যায় না, বইগুলো থরলি করতে হয়, তো সেই জন্য সাজেশান দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, 4 দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। 4 দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ, আয়তে আছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3 মাইনাস 3y স্কোয়ার। তো মাইনাস 3y স্কোয়ারটাকে ভাঙবো কীভাবে না, প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস 4y স্কোয়ার করবো, তাহলে এদের মধ্যে কাজ হলে এই মাইনাস 3y স্কোয়ারটা পাবো। তাহলে এইটা থেকে একটা সূত্রে আসছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। তাহলে এখান থেকে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে যাবে এক্স মাইনাস ওয়াই প্লাস 2y আর এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y। তাহলে এদের মধ্যে কাজ করলে হবে এক্স প্লাস ওয়াই আর এটা হবে এক্স মাইনাস 3y। 4 2 নম্বরে যেটা দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে লিখবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, আর এখানে দেবে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার মাইনাস হলে এক্স স্কোয়ারে চলে আসছি আমরা। এবার এইটা থেকে আমরা একটা সূত্রে আসছি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা এ এটা বি, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। 5 আছে সমাধান করো, দুটো দিয়েছে। তো এক্স বাই এ প্লাস বি আর এর সমান এক্স বাই বি প্লাস এ। এবার এই দুটোকে এক জায়গায় করে নিলাম, তাই এখানে হলো এ মাইনাস বি। এবারে এ বির লসাগু লিখলে তাহলে বি এক্স মাইনাস এ এক্স সমান হচ্ছে এ মাইনাস বি। এবার মাইনাস এক্স কমন নিলে হবে এ মাইনাস বি বাই এ বি সমান এ মাইনাস বি। তাহলে এক্স সমান হবে কাটাকুটি হয়ে মাইনাস এ বি। 2 দিয়েছে 2t মাইনাস 3 সমান 3/10 ইন্টু 5t মাইনাস 2। তো এটা গুণ 10টা দেখো এখানে ভাগে আছে, তাই এখানে গুণে চললাম, লিখলাম 10 ইন্টু 2t মাইনাস 3 সমান দিয়ে লিখলাম 3 ইন্টু 5t মাইনাস 2। এবার সব গুণ করে বার করলাম, টিগুলোকে এক জায়গায় করে নিলাম, তাহলে 20t মাইনাস 15t বিয়োগ করে হলো 5t, আর এখানে 30 থেকে 6 বিয়োগ হলে হচ্ছে 24। অতএব t সমান 24/4 মানে 4 পূর্ণ 4 24/5 সরি 4 পূর্ণ 4/5। 6 আয়তে দিয়েছে 6x স্কোয়ার মাইনাস 1 সমান 4x হলে 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত? আচ্ছা, 6x স্কোয়ার মাইনাস 1 সমান 4x। এবার উভয় পক্ষকে 1/x দিয়ে গুণ করে আমরা যদি গুণ করি তাহলে পাবো কত? গুণ করলে পাবো 6x মাইনাস 1/x সমান 4। এবার উভয় পক্ষকে বর্গ করে পাই 6x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার। তাহলে 36x স্কোয়ার মাইনাস 12 যেহেতু এখানে 2 তো থাকে আর 6-এর সাথে গুণ করে 12 হলো। হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab 2টা আমাদের থাকে, তো সেখানে 2 আর এই 6 গুণ করে 12টা এলো। তাহলে 12x ইন্টু 1/x x কেটে গেল প্লাস 1/x হোল স্কোয়ার। তাহলে 12টা বাঁ দিকে মাইনাস আছে, ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 28। 3 দিয়েছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। তাহলে এটা দেখো এ, এটা বি ধরলে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে চলে গেলাম। তাহলে সেখান থেকে পেলাম 1 মাইনাস 9x টু দি পাওয়ার 4 আর একটা পাচ্ছি 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। আবার এ আর বি ধরলে তাহলে 1 স্কোয়ার মাইনাস 9x টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। তাহলে 4 দুগুণে 8, তাহলে 1 মাইনাস 81x টু দি পাওয়ার 8। সাথে আছে আইতে দিয়েছে মান নির্ণয় করো। তো এখানে লিখে নিলে 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 বাই 21 ইন্টু 112। তো এবারে কাটাকুটি করলে 3 আর 21 কেটে 7, আর এখানে স্কোয়ার আছে এখানে কেউ নেই মানে 1, তাহলে 7 আর 7 কেটে দিলে এখানে 7 112কে 7 দিয়ে কাটলে হয় 16। 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 বা 2 টু দি পাওয়ার 4 মানে 16 লিখতে পারো, তাই 16/16 সমান হবে 1। এবারে 2 নম্বরে দিয়েছে মান নির্ণয় করো। তো মাইনাস 3/4xy স্কোয়ার ইন্টু 12/7x স্কোয়ার y স্কোয়ার ইন্টু 21/9x টু দি পাওয়ার মাইনাস 2 y টু দি পাওয়ার মাইনাস 2। তো এবার গুণ করে সংখ্যাগুলোর মধ্যে কাটাকুটি করে হলো -3, আর এখানে x এর পাওয়ারগুলো যোগ করে হচ্ছে শুধু x আর y এর পাওয়ারগুলো যোগ করে y স্কোয়ার, তাই অ্যান্সারটা হবে -3xy স্কোয়ার। 8 দিয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো 101
তো 101 আমি ভাঙলাম 100 যোগ 1, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে চলে গেলাম, তাই হলো এখান থেকে হলো 10,201। আর 999কে ভাঙলাম 1000 মাইনাস 1 করে, তাই a মাইনাস বি হোল স্কোয়ারে এলাম, সেখান থেকে পেলাম 9,98,001। 9 দাগে আসি। 9 আয়তে দিয়েছে আমার ব্যাগে 5 টাকার এবং 10 টাকার মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 20টি। ব্যাগে মোট 145 টাকা থাকলে ব্যাগে কোন মুদ্রা কতগুলি আছে নির্ণয় করো। আচ্ছা, এটা তোমাদের কোষে দেখি 22.4-এর এটা 6 দাগের অঙ্কটা দিয়েছে, তো এটা ইম্পর্টেন্ট। 6 দাগের অঙ্কটা দিয়েছে, তো লিখবে যে ধরি 5 টাকার মুদ্রা আছে, মোট কয়েন হচ্ছে 20টা, ঠিক আছে। এবার 5 টাকার কয়েন যদি আমি কয়েন বা মুদ্রা আর কি যদি এক্সটা ধরি, তাহলে 10 টাকার কয়েন হবে 20 মাইনাস এক্স। এবারে ধরো তোমার ব্যাগে যাবে, তুমি বললে যে আমার ব্যাগে 5 টাকার কয়েন আছে 5টা, তাহলে মোট কত টাকা আছে? 5 5 25, মানে যেহেতু কয়েন হচ্ছে 5 টাকার আর সংখ্যা হচ্ছে 5, তাই 5কে 5 দিয়ে গুণ করে দিলে এখানেও সেই একই ব্যাপার। আমি 5 টাকার কয়েন আছে এক্সটা ধরেছি, তার মানে মোট টাকা আছে কত? 5x। আর 10 টাকার কয়েন আছে 20 মাইনাস এক্স, তার মানে কত টাকা আছে? 20 মাইনাস এক্স ইন্টু 10। তো এই দুটো সমষ্টি, এই টাকার সমষ্টি হচ্ছে 145। এটাই হলো আমাদের সমীকরণ। তো এবার সমাধান করি। তাহলে 5x আর এখান থেকে 20 মাইনাস এক্সকে 10 দিয়ে গুণ করে হচ্ছে প্লাস 200 মাইনাস 10x, তো এক্সের মধ্যে কাজ করলে হচ্ছে মাইনাস 5x। 200টা যেহেতু বাঁদিকে প্লাস ছিল, ডান দিকে আসতে মাইনাস হয়ে গেল, মাইনাস 200 প্লাস 145, তো এদের মধ্যে বিয়োগ করে হচ্ছে মাইনাস 55। তাহলে এক্স সমান হচ্ছে 11। তাহলে 5 টাকার মুদ্রা আছে 11টি আর 10 টাকার মুদ্রা আছে 9টি। দেখো হিসাব করে 9 10 90 আর 5 11 55, 55 আর 90 টাকা যোগ করলে 145 টাকা হয়। 2-এর যে অঙ্কটা দিয়েছে যে মিলনবাবুর বর্তমান বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ, এই 4 গুণ। 5 বছর পর মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে, তাদের বর্তমান বয়স কত? এটা দিয়েছে কোষে দেখি 22.2-এর এই বিয়ের দাগের অঙ্কটা। 22.2-এর বিয়ের দাগের অঙ্কটা দিয়েছে এটা। তো ধরি ছেলের বয়স যদি x বছর হয়, মিলনবাবুর বয়স তার 4 গুণ মানে 4x বছর। 5 বছর পরে মানে বয়স বেড়ে যাবে, তাহলে 5 বছর পরে ছেলের বয়স হবে x + 5 আর 5 বছর পরে মিলনবাবুর বয়স হবে 4x + 5। তাহলে শর্তানুসারে 4x + 5 সমান 3 × x + 5, কারণ বলেছে 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণটা। তাহলে 4x + 5 সমান 3x + 15। এবার x এর মধ্যে কাজ করলে হচ্ছে শুধু x হবে, 4x থেকে 3x মাইনাস হলে, আর 15 থেকে 5 মাইনাস হলে হবে 10। তাহলে মিলনবাবুর ছেলের বয়স হচ্ছে 10 আর মিলনবাবুর বয়স হচ্ছে 4 গুণ 10 মানে 40 বছর। 10-এর আয়তে দিয়েছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, সংখ্যা দুটির গুণফল 1 পূর্ণ 17-র 32 হলে সংখ্যা দুটি কী কী? আচ্ছা, এটা তোমাদের দিয়েছে কোষে দেখে 11.1-এর 4-এর দাগের অঙ্কটা। তো লিখবে যে একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যা হচ্ছে 2x, তাহলে শর্তানুসারে 2x², x আর 2x এর গুণফল হবে 2x²। তো আমাদের বলেছে যে সংখ্যা দুটির গুণফল 1 পূর্ণ 17-র 32, তার মানে হচ্ছে 49-এর 32। তাহলে x² সমান হবে 49/32 গুণ 2 মানে 49-এর 64। তাহলে x সমান 49-এর 64 বর্গমূল করবো, পাবো 7-এর 8। তাহলে একটা সংখ্যা যদি 7-এর 8 হয়, অপর সংখ্যা মানে 2x, তার মানে 7-এর 8 গুণ 2, 8কে 2 দিয়ে কাটলে 4, তাই 7-এর 4, অপর সংখ্যা হবে 7-এর 4। 10-এর 2-এর দাগে বলেছে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল 5.7 হবে। আচ্ছা, 10-এর যে 2-এর অঙ্কটা সেটা দিয়েছে কোষে দেখি 11.2-এর, কোষে দেখি 11.2-এর থেকে দিয়েছে তোমার হচ্ছে 145 পাতায় অধ্যায় 11। 11.2 মানে তো অবশ্যই অধ্যায় 11 দাগের অঙ্কটা, এই অঙ্কটা তোমাদেরকে দিয়েছে। তো আমাদের এখানে বলেছে বিয়োগফলের বর্গমূল 5.7, তাহলে বিয়োগফল হচ্ছে 5.7² মানে 32.49। তাহলে সংখ্যাটি হচ্ছে 48.09 থেকে 32.49 বিয়োগ দিলে 15.60 মানে 15.6। 11 আয়তে এসে একটা রম্বস অঙ্কন করতে বলেছে। রম্বসের তো সব বাহুর দৈর্ঘ্য সমান হয়, তো সেটা হচ্ছে 3 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 5 সেন্টিমিটার। তো প্রথমে একটা খসড়া করে নিয়ে আমি এখানে 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার সরলরেখা অংশ টেনে নিয়েছি।
তো প্রথমে আমি কি করব, যে কোনো মাপের একটা সরলরেখা অংশ কেটে কম্পাসের সাহায্যে 5 সেন্টিমিটার মাপের কর্ণটা আগে টেনে নেবো এখানে। এবারে এইখানে কাঁটা বসিয়ে 3 সেন্টিমিটারের মাপের একটা মানে মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকে রাখবো এখানেও। তারপরে এই কাঁটাটা ঘুরিয়ে এটাকে ছেদ করে দেবো। তো এইটা জুড়ে গেলেই আমাদের রম্বস তৈরি হয়ে যাবে। তো যেহেতু আমাদের রম্বসের কোনো নাম বলেনি, তো আমরা আমাদের মানে সুবিধা মতো নাম দিয়ে নেব। তো কম্পাসের সাহায্যে 5 সেন্টিমিটার মাপের সরলরেখা অংশটা কেটে নিলাম, এখান থেকে নিলাম বসিয়ে এইভাবে। এবার এখানে কাঁটা বসিয়ে আমি কর্ণটা টেনে নিলাম। এবারে 3 সেন্টিমিটার মাপটা নেবে, 3 সেন্টিমিটার মাপটা এইভাবে নিয়ে এখানে কাঁটা বসিয়ে ওপরে একটা বৃত্তচাপ আঁকবে। আর অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, পেন কোনোভাবেই ব্যবহার করবে না, ভালো করে যাতে বোঝা যায় সেই জন্য পেনটা ব্যবহার করা হচ্ছে, বারবার আমি বলি। তো নড়ে গেল। তো এখানে কাঁটা বসিয়ে ওই আগের বৃত্তচাপটাকে আমরা ছেদ করে দেবো। তাহলে এই যে ছেদ বিন্দুগুলো পেলাম, এবার এইগুলো আমরা জুড়ে দেব। তো এই আমাদের রম্বস তৈরি হয়ে গেছে। এবার আমরা নাম দিয়ে দিলাম একটা ABCD। এই আমাদের রম্বস তৈরি হয়ে গেল। এরপরে যেটা বলেছে যে 2 নম্বরে দিয়েছে একটা সামান্তরিক গেট অঙ্কন করতে বলেছে, যার সন্নিহিত বাহু দুটি জি এ 7 আর এটি হচ্ছে 5 সেন্টিমিটার, এই কোণটা হবে 45 ডিগ্রি। তো সামান্তরিক দেখতে মোটামুটি এরকম হয়। তো এই কোণটা হবে আমাদের 45 ডিগ্রি। তো এটা হবে আমাদের এ। তাহলে GATE এই হলো আমাদের গেট। তাহলে আমাদের GA এইটা হবে আমাদের 7 সেন্টিমিটার। আচ্ছা, এখানে আমরা GA দিই, জিটা এখানে দিই, GATE। তাহলে GA এটা আমাদের হবে 7 সেন্টিমিটার আর AT হবে এটা আমাদের 5 সেন্টিমিটার। তাহলে আগে আমাকে 45 ডিগ্রি কোণ একটা এঁকে নিতে হবে। তাহলে 5 সেন্টিমিটার 7 সেন্টিমিটারের সরলরেখা অংশ টেনে নেবে। এবার এখানে আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো। তো 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাকে 90 ডিগ্রি কোণ নড়ে গেল 90 ডিগ্রি কোণ অবশ্যই আঁকতে হবে। 90 ডিগ্রি কোণ এঁকে সেটাকে সমদ্বিখণ্ডিত করলে তবে আমি 45 ডিগ্রি কোণ পাবো। তাহলে আগে 90 ডিগ্রি কোণটা এঁকে নিই। এবার যেহেতু আমাদের 90 ডিগ্রি লাগবে না, তো শুধু এই 90 ডিগ্রি কোণের ওপরের বাহুটা কোথা দিয়ে যাবে আমি সেইখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এটাকেই আমি এবার সমদ্বিখণ্ডিত করব এই মাপটাকে নিয়ে, কারণ 90 ডিগ্রি তো আমার লাগছে না, আমার তো লাগবে 45 ডিগ্রি। তো এইখানে আমি 45 ডিগ্রিটা করে নেব। তাহলে এই 45 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা নিচে থেকে 7 সেন্টিমিটার কেটে নেব আর ওপরের বাহু থেকে আমরা 5 সেন্টিমিটার মাপের সরলরেখা অংশ কেটে নেব। তাহলে এবার 7 সেন্টিমিটার এই মাপটা নেব। এখানে কাটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ এঁকে দেবে। তাহলে আমি কি পেয়ে গেলাম, এ পেলাম আর জি বিন্দু পেয়ে গেছি। এবার 5 সেন্টিমিটার মাপটা নেব। পাঁচ সেন্টিমিটার মাপটা নিয়ে এ বিন্দুতে কাটা বসিয়ে ওপরের দিকে একটা বৃত্তচাপ এঁকে রাখবে আর জি বিন্দুতে কাটা বসিয়ে এমনি একটা বৃত্তচাপ এখানে দিয়ে রাখবে। এবার আবার এই 7 সেন্টিমিটারের মাপটা নেবে। মাপটা নিয়ে এখানে তাহলে আমরা কিন্তু টি বিন্দুটা পেয়ে গেছি। তাহলে টি বিন্দুতে কাটা বসিয়ে এই বৃত্তচাপটাকে ছেদ করে দেবে। তাহলে এটাই হবে ই বিন্দু। এবারে টিই আর জিই জুড়ে দেবে, জুড়ে দিলে আমাদের সামান্তরিক তৈরি হয়ে যাবে। একটু নড়ে গেল। তো এইভাবে সামান্তরিকটা তৈরি করে নেবে, এখানে লিখে দেবে 45 ডিগ্রি। তাহলে এই হয়ে গেল গেট তৈরি। তিনে দিয়েছে একটি আয়তক্ষেত্র রেড অঙ্কন করো, যার আর ই হচ্ছে 6 সেন্টিমিটার, ইয়ে হলো 5 সেন্টিমিটার। তো এইভাবে একটা খসড়া করে নেবে। এবার জানো আয়তক্ষেত্রের, যেহেতু আয়তক্ষেত্র বলেছে আমাদের, তো আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ হয় 90 ডিগ্রি। তাহলে প্রথমে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেবে। তাহলে প্রথম কাজ হবে আগে 90 ডিগ্রি কোণটাকে আঁকা। 90 ডিগ্রি কোণ আঁকার পরে তুমি 6 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার বাহুটা দৈর্ঘ্য বিশিষ্ট বাহুগুলো কেটে নেবে।
তাহলে এই হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ হবে। তাহলে এই হলো 90 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এবার নিচে থেকে আমরা 6 সেন্টিমিটার মাপের সরলরেখা অংশটা কেটে নেব। তাহলে আমি পেয়ে গেলাম আর ই বিন্দু পেলাম। এবারে আমি 5 সেন্টিমিটার মাপটা নেব। 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে আর বিন্দুতে কাটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, আর ই বিন্দুতে কাটা বসিয়ে আর একটা বৃত্তচাপ এইভাবে এঁকে রেখে দেবো। দিয়ে আবার 6 সেন্টিমিটার মাপটা নেবে। মাপটা নিয়ে এইখানে কাটা বসিয়ে এই বৃত্তচাপটাকে ছেদ করবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের ডি, আর এটা হয়ে গেল এ। তাহলে আর ই এ ডি। এবারে আমরা এ ডি আর এ ই জুড়ে দেব। তাহলে জুড়ে দিয়ে আমাদের রেড আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। 12 দাগে আসি। 12 আয়তে দিয়েছে চিত্রসহ সংজ্ঞা দেওয়া সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। লিখবে যে ট্রাপিজিয়ামে তির্যক অসমান্তরাল বাহু দুটি পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। আর এই ছবিটা আঁকবে। আর লিখবে চিত্রে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তার তির্যক বাহু এডি সমান তির্যক বাহু হচ্ছে বিসি। 2 দিয়েছে রম্বস আর বর্গক্ষেত্রে দুটি পার্থক্য লেখ। লিখবে রম্বসের কোনো কোণই সমকোণ নয়, বর্গক্ষেত্রে 4টি কোণের প্রত্যেকটা সমকোণ। রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর অসমান, বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান। 3 দিয়েছে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 45 সেন্টিমিটার। আমরা সবাই জানি সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ হয় 60 ডিগ্রি। তাহলে এইভাবে 4.5 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা অংশ টেনে রাখবে। এবারে একটা যে কোনো মাপের সরলরেখা অংশ কেটে তার একটা বিন্দুতে 60 ডিগ্রি একটা কোণ এঁকে নেবে। তাহলে 60 ডিগ্রি কোণ এঁকে নিলে ত্রিভুজের আমরা দুটো বাহু পেয়ে যাব। এই আমাদের 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা এটা জুড়ে দিলে ত্রিভুজের দ্বিতীয় বাহুটা পেয়ে যাব। এবার এখান থেকে আমরা 4.5 সেন্টিমিটার মাপ নিয়ে সরলরেখা অংশের মাপটা নিয়ে কেটে নেব। তাহলে এইখানে কাটা বসিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ দেব, আবার ঘুরিয়ে এইদিকে একটা বৃত্তচাপ দেব। এবার এইটা জুড়ে দিলেই আমাদের সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে যাবে। এবার একটা নাম দিয়ে দেবে। নাম এখানে নামের কোনো কথা বলেনি, তো আমি এখানে পি কিউ আর দিলাম। এই আমাদের সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেল। 4 দিয়েছে প্রদত্ত চিত্রে একজোড়া একান্তর কোণ। একান্তর মানে হচ্ছে জেড এর মতো যেটা হয় একান্তর কোণ। তার মানে এখানে হচ্ছে AGH সমান GHD। তাহলে একজোড়া একান্তর কোণ হবে AGH সমান একান্তর GHD। আর বলেছে একজোড়া অনুরূপ কোণ, আর অনুরূপ হচ্ছে AGE সমান অনুরূপ হবে CHG।